সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই কারণে তোমাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I এর যৌথ ব্যবস্থাপনায় তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তোমরা তোমাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে। সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার কারণে তোমাদের ফেসবুকে যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে আমি তোমাদের ফিজিক্স 2 বিষয় 3 নম্বর চ্যাপ্টারের তাপ সঞ্চালন এর তৃতীয় অংশ ক্লাস করব। এর আগে 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার 3 নম্বরের প্রথম অংশ ক্লাস নিয়েছিলাম। তোমাদের সহকারে মনোযোগ দিয়ে শুনবে, যাতে তোমাদের কাছে উপকারে আসে। বাসায় বসে সেটা প্র্যাকটিস করবে। এই সাবজেক্টে বা এই অধ্যায়ে আমরা যা যা শিখবো সেটা হলো স্টেফেন বোলৎজম্যানের সূত্র, বিনের সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র, গ্রিন হাউস ইফেক্ট বা সবুজ গড়, এবং এসব চ্যাপ্টারে একটু গাণিতিক সমস্যাগুলি সমাধান করবো। আমরা এর আগে এই চ্যাপ্টারে তাপ সঞ্চালন চ্যাপ্টারে তাপের পরিবহন, পরিচালন, বিকিরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত। আর এখানে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো মেনলি হলো তাপ বিকিরণের ক্ষেত্রে। তাপ বিকিরণ কাকে বলে সেটা আমরা জানি, যে তাপ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে মাধ্যম ছাড়াই উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যে তাপের সঞ্চালন, তাপের প্রবাহ ঘটে সেটাকে তাপের বিকিরণ বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে মাধ্যম থাকলেও সে মাধ্যমকে উত্তপ্ত করে না। আমরা এখানে খেয়াল করো স্টেফেন বোলৎজম্যানের সূত্র কি বলছে। 1879 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ান পদার্থবিদ জোসেফ স্টেফান ডুলং ও পেটিট টিন্ডাল প্রমুখ বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে বিকিরণের একটি সূত্র প্রমাণ করেন। সূত্রটি হলো, কোন উত্তপ্ত বস্তু হতে নিঃসৃত বিকিরণ তাপ শক্তি, কোন একটা উত্তপ্ত বস্তু হতে যে পরিমাণ তাপ বিকিরণ করবে সে তাপটা যেটা এক প্রকার শক্তি, সেই বিকিরণের তাপ শক্তি বস্তুটির পরম তাপমাত্রা টি এর চতুর্ঘাতের সমানুপাতিক। পরম তাপমাত্রা টি এর চতুর্ঘাতের সমানুপাতিক। বস্তুটির পরম তাপমাত্রা বলতে আমরা কি বুঝি, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে কেলভিন স্কেলের তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়। আমরা সাধারণত তাপমাত্রাকে আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করে থাকি, সেলসিয়াস অথবা ফারেনহাইটে প্রকাশ করি। আর এমকেএস পদ্ধতিতে অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের এককে কেলভিন স্কেলে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাই হলো পরম তাপমাত্রা। কেন এটাকে পরম তাপমাত্রা বলা হয়? বিজ্ঞানের চার্লসের সূত্র অনুসারে যেরকম যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সেই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে নিয়ে যে এই তাপমাত্রাটা পাওয়া যায়, বিধায় এই তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়েছে। দ্যাট মিনস সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 ডিগ্রি সেলসিয়াস যোগ করলেই এই পরম তাপমাত্রা পাওয়া যাবে। এখানে বিকিরণের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে সবগুলাই এই পরম তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। তাপমাত্রার সূত্রটা কি হচ্ছে, কোন উত্তপ্ত বস্তু হতে নিঃসৃত বিকিরণ তাপ শক্তি, কোন বস্তু হতে উত্তপ্ত বস্তু হতে নিঃসৃত বিকিরণ তাপ শক্তি বস্তুটির পরম তাপমাত্রা টি এর চতুর্ঘাতের সমানুপাতিক। 1884 খ্রিস্টাব্দে বোল্টজম্যান তাপগতিবিদ্যার সাহায্যে স্টেফানের সূত্রের তত্ত্বীয় প্রমাণ দেন এবং দেখান যে উপরোক্ত সূত্র একমাত্র আদর্শ কৃষ্ণ বস্তু কর্তৃক বিকিরণের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আদর্শ কৃষ্ণ বস্তু বলতে আমরা কি বুঝি? একটা বস্তুর উপরে তাপ পড়লে অথবা আলো পড়লে বস্তুটি আলো অথবা তাপ শোষণ করে, ঠিক আছে। আর কিছু পুরোপুরি শোষণ করে, আবার কিছু না পুরোপুরি শোষণ করতে পারে না, কিছু শোষণ করে, কিছু বিকিরণ করে দেয়, আবার কিছু প্রতিফলন করে দেয়। কিন্তু যে বস্তুটি পুরোপুরি শোষণ করবে, যে কালো বস্তু অর্থাৎ বস্তুটি তাপ অথবা আলো পুরোপুরি শোষণ করে, সেই বস্তুটাকে কৃষ্ণ বস্তু বলা হয়েছে। উক্ত সূত্র আদর্শ কৃষ্ণ বস্তু কর্তৃক নিশ্চিত বিকিরণের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য। এই জন্য সূত্রটাকে স্টেফেন বোলৎজম্যান সূত্র বলা হয় থাকে। সূত্র হলো, কোন আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে কোন আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ ওই বস্তুর পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। দ্যাট মিনস কোন আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে
বিকিরণ ও তাপের পরিমাণ ওই বস্তুর পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। আমরা ব্যাখ্যায় বলতে পারি যে টি হলো পরম তাপমাত্রা, একটা বস্তুর তাপমাত্রা, যে কৃষ্ণ বস্তু থেকে তাপ বিকিরণ হচ্ছে সেই বস্তুর পরম তাপমাত্রা যদি আমরা টি কল্পনা করি, টি পরম তাপমাত্রা কোন একটা আদর্শ কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু হলো যে কৃষ্ণ বস্তু পুরোপুরি তাপটা শোষণ করবে, সেই বস্তুটাকে আদর্শ কৃষ্ণ বস্তু। টি পরম তাপমাত্রা এবং আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ যদি ই হয়, তাহলে স্টেফেন বোলটজম্যানের সূত্র অনুসারে ই ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। ই ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স বিকিরণ তাপ শক্তি সমানুপাতিক হবে বস্তুটির পরম তাপমাত্রার চতুর্ঘাত। টি টু দি পাওয়ার 4 মানে কি চতুর্ঘাত এর সমানুপাতিক, বা ই ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এখানে সিগমা সমানুপাতিক ধ্রুবক, এই সিগমাটাকে সমানুপাতিক ধ্রুবক বলা হয়েছে, একে স্টেফেন বোলটজম্যান ধ্রুবক বলা হয়। পরীক্ষা করে দেখা গেছে এর মানটা 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এর মানটা হবে, সিগমার মানটা 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। অনেক সময় এই সূত্রকে স্টেফেনের সূত্র এবং ধ্রুবককে স্টেফেন ধ্রুবক বলা হয়। তাই সূত্রকে স্টেফেন এর সূত্র, স্টেফেন বোলটজম্যানের সূত্রকে স্টেফেন সূত্র এবং ধ্রুবককে স্টেফেন ধ্রুবক বলা হয়ে থাকে। স্টেফেনের এই সিগমাটাকে স্টেফেনের ধ্রুবক বলা হয়ে থাকে। এখন বলতেছে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল আমরা বলেছিলাম, এখানে বলেছিলাম একক ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফল না হইয়া যদি আমরা ক্ষেত্রফল এ কল্পনা করি, তাহলে একক এ ক্ষেত্রফল এবং প্রতি সেকেন্ডে বিকিরণ তাপ শক্তির পরিমাণ যদি আমাদের ই হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু এ সিগমা টি টু দি পাওয়ার 4 হবে। এটাকে বলা হবে এ সিগমা টি টু দি পাওয়ার 4 বলা হবে। এখন যদি আমাদের T1 কেলভিন তাপমাত্রার কোনো আদর্শ কৃষ্ণ বস্তু T2 তাপমাত্রার কোনো অপর একটি কৃষ্ণ বস্তু দ্বারা আবৃত থাকে, একটা বস্তু যদি আরেকটা বস্তু দ্বারা আবৃত থাকে, তাহলে T1 তাপমাত্রার একটি কৃষ্ণ বস্তু T2 তাপমাত্রা আদর্শ কৃষ্ণ বস্তু দ্বারা আবৃত থাকে, যেখানে T1 এর মানটা ভিতরেরটার মান বেশি, বাইরেটার মানটা কম, তবে প্রথম বস্তু হতে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ শক্তি হারাবে বা যে পরিমাণ হারানো বিকিরণ তাপ শক্তি, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি বিকিরণ করবে তার পরিমাণটা ই সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স তাপমাত্রার পার্থক্যের চতুর্ঘাতের সমানুপাতিক হবে। এখন বলতে যে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল যদি, এই ক্ষেত্রে যদি আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, একক না হইয়া যদি এ হয়, তবে প্রতি সেকেন্ডে হারানো বিকিরণের তাপ শক্তির পরিমাণ হবে ই এ সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4 বলা হবে। এটাকে বলা হবে এ ই টু দি পাওয়ার সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4 সিগমা পাওয়া যাবে। এখন বস্তু যদি আদর্শ কৃষ্ণ বস্তু না হয়, তাহলে সমীকরণ 2 এবং 3 কে লেখা যাবে ই ইজ ইকুয়াল টু ই সিগমা টি টু দি পাওয়ার 4। এই ইটা হলো আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা, এইটা হবে এই ইটা স্মল ইটা হবে আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা। আর সমীকরণ 3 কে লেখা যাবে ই ইকুয়াল টু ই সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4 লেখা যাবে। এখানে ইটা হবে আদর্শ কৃষ্ণ বস্তুর সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা, ই এর মান 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই ইকুয়াল টু 1 হবে, আর অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে ই এর মান 1 এর কম হবে। আপেক্ষিক বিকিরণ ক্ষমতা কাকে বলে, খেয়াল করো, আপেক্ষিক বিকিরণ ক্ষমতা আবার কাকে বলে? কোন বস্তুর বিকিরণ ক্ষমতা এবং আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার অনুপাত। একটা বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করতেছে, বিকিরণ ক্ষমতা এবং আদর্শ কৃষ্ণ বস্তুর তাপ বিকিরণ ক্ষমতার যে অনুপাত হবে, সেই অনুপাতটাকেই আপেক্ষিক বিকিরণ ক্ষমতা বলা হবে। যদি বস্তুটির ক্ষেত্রফল এ হয়, তবে সমীকরণ 4 এবং 5 কে লেখা যাবে ই ইকুয়াল টু এ ই সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হলো আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা, এটা ক্ষেত্রফল, সিগমা হলো তাপ স্টেফান ধ্রুবক, টি হলো তাপমাত্রা। আর সমীকরণ 5 কে লেখা যাবে ই ইকুয়াল টু ই এ সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4 লেখা যায়। মোটামুটি এ পর্যন্ত আমাদের স্টেফেন বোলটজম্যান ল। 7 নম্বর সমীকরণ, এখানে সমীকরণ 1 2 3 4 5, সমীকরণ 1 2 3 4 5 6 এবং 7 সবগুলা সমীকরণই
স্টিফেন বোলৎজম্যানের সূত্র নামে অভিহিত করা হয়। যেখানে যেটা প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করব। এরপরে খেয়াল করো ভিনের সূত্র, এটাও তাপ বিকিরণের ক্ষেত্রে। বিশিষ্ট জার্মান পদার্থবিদ ভিন 1896 খ্রিস্টাব্দে তাপগতিবিদ্যার তত্ত্ব প্রয়োগ করেন। বিশিষ্ট পদার্থবিদ জার্মান পদার্থবিদ ভিন 1896 খ্রিস্টাব্দে তাপগতিবিদ্যার তত্ত্ব প্রয়োগ করে কৃষ্ণ বস্তুর বর্ণালী কাকে বলে সেটা আমরা জানি, আগে পড়ানো হয়েছে। বিভিন্ন তরঙ্গের দৈর্ঘ্যের জন্য শক্তি বন্টন বিষয়ক দুটি সূত্র প্রয়োগ করেন। তাদের প্রথম সূত্রটিকে বিনের সরণ সূত্র, আর দ্বিতীয় সূত্রটিকে বিনের পঞ্চঘাত সূত্র বলা হবে। বিনের সরণ সূত্র প্রথমটিকে বলা হবে বিনের সরণ সূত্র বা বিন ডিসপ্লেসমেন্ট ল, আর দ্বিতীয় থেকে বিনের পঞ্চঘাত সূত্র, ফিফথ পাওয়ার ল বলা হবে। সরণ সূত্রটা কি? কৃষ্ণ বস্তু হতে সর্বাধিক বিকিরণ শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য। একটা কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করতেছে বিদ্যুৎ চুম্বকীয় আকারে, যেহেতু তরঙ্গ আকারে তাপটা বিকিরণ করে, তাহলে যেহেতু সেটা তরঙ্গ, সেই তরঙ্গের কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এবং কম্পাঙ্ক থাকবে। একটা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এবং কম্পাঙ্ক থাকবে। সেই হলো কৃষ্ণ বস্তু থেকে যে পরিমাণ তাপ বিকিরণ করতেছে, সেই বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক হবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক হবে। যদি কৃষ্ণ বস্তু থেকে সর্বাধিক বিকিরণ শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি ল্যামডা এম, তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গ দৈর্ঘ্য, আর সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়। এবং পরম তাপমাত্রা যদি আমাদের টি কেলভিন স্কেলের তাপমাত্রা, পরম তাপমাত্রা যদি টি কেলভিন হয়, তাহলে এই সূত্র অনুসারে লেখা যাবে ল্যামডা এম ইজ প্রপোর্শনাল টু 1/T। দ্যাট মিনস কি হবে? সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বস্তুটির পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। যেটা আর গুণ করে লেখা যাবে ল্যামডা এম টি ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা, যেহেতু সমানুপাতিকের প্রয়োজন আমরা ধ্রুবক সংখ্যা লিখতে পারি। এখানে ল্যামডা সর্বাধিক শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য, আর এই ধ্রুবক সংখ্যার মান হবে 28.98 ইন্টু 10⁻⁶ মিটার কেলভিন হবে। এর মান হবে 28.98 ইন্টু 10⁻⁶ মিটার কেলভিন যাবে। ভিনের সূত্র অনুসারে এখানে একটা জিনিস খেয়াল করো, ভিনের সূত্র অনুসারে তাপমাত্রা টি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা হ্রাস পায়। এই তরঙ্গ দৈর্ঘ্য তাপমাত্রা টি বৃদ্ধি পেলে ল্যামডার মানটা কি হবে? হ্রাস পায়, অর্থাৎ নিশ্চিত বিকিরণের শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং কৃষ্ণ বস্তুর বিকিরণ সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হতে সর্বনিম্ন মানের তরঙ্গের দিকে অভিমুখে সংঘটিত হয়। দ্যাট মিনস সর্বাধিক মানের তরঙ্গ দৈর্ঘ্য হতে সর্বনিম্ন মানের তরঙ্গের দিকে অভিমুখে সংঘটিত। এই শক্তির সরণ দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে ক্ষুদ্রতম তরঙ্গের দিকে ঘটে। আর এই জন্যই এই সূত্রটিকে ভিনের সরণ সূত্র বলা হয়। শক্তির সরণটা কি হবে? ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য হতে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যায়, তাপটা যায়, সেই কারণে এটাকে ভিনের সরণ সূত্র বলা হয়ে থাকে। এই কারণে যেহেতু তাপটা কোন দিকে, তাপমাত্রা মানে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র থেকে দীর্ঘর দিকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটাকে ভিনের সরণ সূত্র বলা হয়। এই সূত্র লোমার, প্রিংমিস, সিম এর পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এরপরে খেয়াল করো বন্টন সূত্র বা পঞ্চঘাত সূত্র। সর্বাধিক শক্তি বা ঘনত্ব কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরণ ক্ষমতা বস্তুটির পরম তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক হবে। কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরিত তাপ শক্তির পরিমাণ, বিকিরণ ক্ষমতা বস্তুটির পরম তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক। দ্যাট মিনস ইএম সর্বাধিক, এটা ইএমটা সর্বাধিক তরঙ্গ সর্বাধিক বিকিরণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল টু পরম তাপমাত্রা পঞ্চঘাতের সমানুপাতিক। দ্যাট মিনস ইএম বাই টি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার মানটা কত হবে? 28.98 ইন্টু 10⁻⁻⁴ মিটার কেলভিন, যা ওই ভিনের ধ্রুবকের সাথে মিলে যায়। এই দুটাই হলো আমাদের ভিনের সূত্র। একটা হলো ভিনের সরণ সূত্র, আর হলো পঞ্চঘাত সূত্র। এরপরে খেয়াল করো নিউটনের শীতলীকরণ সূত্র। আমরা জানি একটা বস্তু যখন তাপ ত্যাগ করে, উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপের বস্তু থেকে তাপের প্রবাহ ঘটে। উচ্চ তাপমাত্রা যখন তাপটা বস্তু ত্যাগ করবে, বস্তুটি কি আস্তে আস্তে শীতল হবে, ঠান্ডা হয়। এই যে কি পরিমাণ ঠান্ডা হচ্ছে, কি পরিমাণ তাপ প্রয়োগ ত্যাগ করলে কি পরিমাণ ঠান্ডা হচ্ছে, তার উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটা সূত্র প্রয়োগ করেন। সেই সূত্রটাকেই নিউটনের শীতলীকরণ সূত্র নামে অভিহিত করা হয়। কি বলা হয়? নিউটনের শীতলীকরণ সূত্র বলা হয়ে থাকে। সেটা কি? আমরা জানি পারিপার্শ্বিকের তুলনায় উত্তপ্ত বস্তু ক্রমাগত তাপ বিকিরণ করে এবং পারিপার্শ্বিকের তাপমাত্রা সমান হয়। নিউটন প্রথম উত্তপ্ত বস্তু ওর তাপ হ্রাসের হার এবং বস্তুটির তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে।
কারণ যে পরিমাণ তাপটা হ্রাস হচ্ছে তার বস্তুটির তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন, সেই সম্পর্কটাকেই নিউটনের শীতলীকরণ সূত্র নামে অবহিত করা হয়। এখন সূত্রটা হচ্ছে বিকিরণের ফলে কোনো উত্তপ্ত বস্তু যে হারে তাপ হারায় তা ওই বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিকিরণের ফলে কোনো উত্তপ্ত বস্তু যে হারে তাপ হারায় তা ওই বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে। নিউটনের সূত্রটি অল্প তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে প্রযোজ্য। নিউটনের সূত্র অনুসারে কোনো বস্তুর তাপ হ্রাসের হার dQ/dt, কি হলো তাপ অতি অল্প সময়ে ডিটি সময়ে যদি ডিকিউ পরিমাণ তাপ হারায় তাহলে তাপ হ্রাসের হার dQ/dt হলে লেখা যাবে -dQ/dt ইজ প্রপোর্শনাল টু θ1 - θ2। θ1 - θ2 হলো তাপমাত্রা, θ1 হলো উচ্চ তাপমাত্রা, θ2 হলো নিম্ন তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো -dQ/dt k θ1 - θ2 লেখা যাবে। দ্যাট মিনস বিকিরণের ফলে যে একটা বস্তু যে তাপটা হারাচ্ছে সেই তাপ হ্রাসের হার বস্তুটির তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা θ1 এবং পারিপার্শ্বিক তাপমাত্রা θ2 এর তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হবে। সমীকরণ 1 এ θ1 এবং θ2 এটা হলো যথাক্রমে বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রা। θ1 হলো বস্তুর তাপমাত্রা, θ2 হলো পারিপার্শ্বিক তাপমাত্রা এবং কেটা হলো সমানুপাতিক ধ্রুবক। কি এর মানটা বস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রকৃতির উপর নির্ভর করে। সমীকরণের বাম পাশে ঋণাত্মক চিহ্ন, এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই মাইনাস চিহ্নটা এই জন্য ব্যবহার করা হয়েছে সময়ের সাথে সাথে যেহেতু তাপটা হ্রাস করে, তাপ হারায়, সেই জন্য এটা নির্দেশ করে। সমীকরণ 1 হতে বস্তুর তাপমাত্রা হ্রাসের দিক নির্ধারণ করা যায়। ধরা যাক একটি বস্তু, যে বস্তু তাপটা হারাচ্ছে তার ভরটা যদি m কল্পনা করি, যে বস্তু তাপটা হারাচ্ছে সেই বস্তুর বস্তুর তাপ ভর m এবং আপেক্ষিক তাপ যদি s হয় এবং ডিটি সময়ে বস্তুর তাপমাত্রা ডিটি পরিমাণ বা ডি থিটা পরিমাণ হ্রাস পায়, তার সময়ে ডি থিটা পরিমাণ তাপমাত্রা হ্রাস পায়, তাপ বিকিরণ করা হলো ডিকিউ, আর তাপমাত্রা হ্রাস পায় ডি থিটা হয়, তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপ যে পরিমাণ অতি অল্প সময়ে যে পরিমাণ তাপটা বর্জন করতেছে সেই তাপের পরিমাণ dQ/dt ইজিক্যাল টু ms d θ/dt। একটা বস্তু কর্তৃক আমরা জানি যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপের পরিমাণ সমান সমান যে পরিমাণ তাপটা বর্জন করতেছে, আর সূত্র থেকে আমরা জানি ক্যালোরিমিটার সূত্র থেকে যে পরিমাণ তাপটা গ্রহণ অথবা বর্জন করে সেই গৃহীত বা বর্ধিত তাপের পরিমাণ বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্যের সমান। বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্যের সমান। তার মানে এই বিকিরণের ফলে যে পরিমাণ তাপটা বর্জন করতেছে সেই বর্ধিত তাপের পরিমাণটা হবে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্যের সমান। তাহলে সমীকরণ 1 এ ছিল আমাদের dQ/dθ -dQ/dθ ইকুয়াল টু k θ1 - θ2। dQ/dθ এর পরিবর্তে আমরা বসাইলাম ms d θ/dt ইকুয়াল টু k θ1 - θ2 আমরা বসাইলাম, d θ/dt এর মান বসালাম। তাহলে এখানে d θ/dt এর লিখলাম মাইনাস, আর ms টাকে এই পাশে আমরা k এর নিচে দিয়ে দিলাম, k/ms পাইলাম ms ইন্টু θ1 - θ2 পাইলাম। এখানে খেয়াল করো, একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বস্তুটির কৃষ্ণ বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ এটা উভয় ধ্রুবক, কেউ একটি ধ্রুবক। সুতরাং একটা ধ্রুবককে যদি অন্য ধ্রুবক দ্বারা গুণ বা যাই করে না কেন একটা নতুন একটা ধ্রুবক পাওয়া যাবে। দ্যাট মিনস k/ms এটাও একটা নতুন একটা ধ্রুবক পাওয়া যাবে। তাহলে এই সমীকরণকে -dθ/dt ইকুয়াল টু k/ms θ1 - θ2 একে আমরা k/ms এর পরিবর্তে আমরা ধ্রুবক লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে লিখলাম কি ধ্রুবক -dθ/dt ইকুয়াল টু ধ্রুবক ইনটু θ1 - θ2। ধ্রুবক এবং সমানুপাতিকের পরিবর্তে আমরা সমানুপাতিক লিখতে পারি। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারি আমরা -dθ/dt is proportional to θ1 - θ2। অর্থাৎ ক্রমাগত তাপ বিকিরণের ফলে বস্তুর তাপমাত্রা হ্রাসের হার, এর আগে আমরা তাপ হ্রাসের হার বলেছিলাম, এখন তাপমাত্রা হ্রাসের হার বস্তু শীতলীকরণের হার। তাপমাত্রা হ্রাস করলে বস্তুটা কি হবে? শীতল হবে। শীতলীকরণের হার বস্তুর পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রার সমানুপাতিক। এই কারণে এই সূত্রকে নিউটনের শীতলীকরণ সূত্র বলা হয়ে থাকে। এর আগে আমরা dQ/dt ইকুয়াল টু θ1 - θ2 পেয়েছিলাম। তাপ হ্রাসের হার বস্তুটির তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক। এখানে আমরা পাইলাম তাপমাত্রা হ্রাসের হার। একটা বস্তু তাপমাত্রা হ্রাস হলেই বস্তুটা শীতল হবে। তাপ হ্রাস করলে পরে সেটা শীতল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তাপমাত্রা হ্রাস করলে অবশ্যই বস্তুটি শীতল হবে। সেই কারণে তাপমাত্রা হ্রাসের হার
বস্তুটির তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা যেহেতু হ্রাস পায় সেই কারণে এটাকে সূত্রকে শীতলীকরণ সূত্র বলা হয়। এই নিউটন এই সূত্রটা আবিষ্কার করছেন বিধায় এটাকে নিউটনের শীতলীকরণ সূত্র বলা হয়েছে। এরপরে খেয়াল করো গ্রিন হাউস বা সবুজ ঘর। সবুজ ঘর বলতে আমরা কি বুঝি? সবুজ ঘর হলো কাচের তৈরি একটি ঘর, যেখানে শীত প্রধান দেশে তাপমাত্রা নির্দিষ্ট রেখে সবুজ সবুজ শাকসবজি ফলানো হয়ে থাকে। এখানে একটু খেয়াল করে দেখো, গ্রিন হাউস হলো সবুজ ঘর, এক ধরনের কাচের তৈরি ঘর, যেখানে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে শাকসবজি, উদ্ভিদ ইত্যাদি উৎপাদন ও সংরক্ষণ করা হয়। এরূপ ঘরকে গ্রিন হাউস বা সবুজ ঘর বলা হয়। নিচে ভিনের সূত্রের সাথে এটা ব্যাখ্যা করা হলো। আমরা জানি, ভিনের সূত্র অনুসারে জানি আমরা সর্বাধিক বিকিরণ শক্তি বস্তুটির পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস একটা যে বস্তু তাপটা বিকিরণ করবে তার তাপমাত্রা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। একটা বস্তুর তাপমাত্রা যত বেশি হবে বিকিরণের ক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে তরঙ্গ আকারে তাপ আসে, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে আসে। তার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা, হাইস্ট তাপমাত্রা, অনেক তাপমাত্রা থাকার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য এখন হাই টেম্পারেচারে হলে শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন হবে, কারণ ওয়েভ লেন্থটা ছোট হবে। তরঙ্গ তাপমাত্রা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। এই ছোট তরঙ্গ দৈর্ঘ্য, সূর্য থেকে পৃথিবীতে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, এই কাচের বৈশিষ্ট্য হলো কাচের ভিতর দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভিতরে প্রবেশ করবে। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সহজেই ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এখানে পতিত হওয়ার পরে তাপ উৎপন্ন করবে। আর সূর্যের তুলনায় এখানে অপেক্ষাকৃত তাপমাত্রা কম। তাপ উৎপন্ন হওয়ার পরে তাপমাত্রা যখনই বাইরে যেতে চাবে, বিকিরণ আকারে এখান থেকে তাপটা বিকিরণ হতে চাবে, এখানকার তাপমাত্রা ভিতরে কাচের ঘরের ভিতরে তাপমাত্রা কম হবে। কম হওয়ার কারণে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। এই তরঙ্গ বেশি যখন এখান থেকে তাপ বিকিরণ করতে চাবে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে এই কাচ এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে এই তরঙ্গ দৈর্ঘ্যের তাপটাকে বাইরে যেতে দিবে না, ফলে তাপটা এখানে সঞ্চিত অবস্থায় থেকে যাবে। তাপটা ভিতরে প্রবেশ করবে, তরঙ্গ আকারে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে তাপটা ভিতরে প্রবেশ করবে আর বাইরে যেতে পারবে না। এর ফলে কি হবে, এই ঘরটা উত্তপ্ত থাকবে, গরম থাকবে। শীত প্রধান দেশে এটা গরম রেখে সবুজ গাছপালা জন্মানো হয়ে থাকে। এখানে খেয়াল করে দেখো ভিনের সূত্র অনুসারে এই কথাটাই বলছে। ভিনের সূত্র অনুসারে আমরা জানি ল্যামডা এম ইজ প্রপোর্শনাল টু 1/t, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে উত্তপ্ত বস্তু হতে নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে উত্তপ্ত বস্তু হতে নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। আবার তাপমাত্রা হ্রাস পেলে নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্যটাও বৃদ্ধি পায়। কাচের ধর্ম হলো এর ভিতর দিয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গের তাপ তরঙ্গ দৈর্ঘ্যের তাপ সহজেই চলাচল করতে পারে, কিন্তু দীর্ঘ দৈর্ঘ্যের তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়। সূর্য উত্তপ্ত অবস্থায় তাপ বিকিরণ করে, ফলে টির মান বেশি হয়, ল্যামডার মানটা ক্ষুদ্র হয়। ফলে ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ কাছের ভিতর দিয়ে প্রবেশ করে এবং ভিতরে গাছপালা, শাকসবজি ইত্যাদিকে গরম করে। কিন্তু কাছের ঘরের ভিতরে গাছপালা, মাটি যখন তাপ বিকিরণ করে তখন ভিতরে তাপমাত্রা কম থাকায় নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়, ফলে কাচের ভিতর দিয়ে বেরিয়ে আসতে পারে না। ফলে গ্রিন হাউসের ভিতরে যথেষ্ট গরম থাকে। এই কারণে গ্রিন হাউসের ভিতর গাছপালা, উদ্ভিদ, শাকসবজি ইত্যাদি উৎপাদন ও সংরক্ষণ করা সহজ হয়। এখন আমাদের এই পৃথিবীকে গ্রিন হাউসের সাথে তুলনা করা যাবে কিভাবে? সে আমাদের এই পৃথিবীটাকে গ্রিন হাউসের সাথে তুলনা করা যায় কিভাবে? যে আমাদের এই পৃথিবীতে গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হচ্ছে বলে আমরা পৃথিবীর তাপমাত্রা খুব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা নিম্নরূপ। প্রতিদিন কলকারখানা থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। আমরা জানি প্রতিদিন কলকারখানা থেকে, আর রেফ্রিজারেটর, তারপরে হিমায়ক যন্ত্র, দ্যাট মিনস এয়ার কন্ডিশনার থেকে সিএফসি, এটাও গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। প্রচুর পরিমাণে নির্গত হয় হচ্ছে। গাছপালা নির্বিচারে নিধনের ফলে প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড অনেকটা গ্রিন হাউসের কাছের মতো কাজ করে থাকে। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউসের কাছের মতো কাজ করে থাকে। কার্বন ডাই অক্সাইডের ধর্ম হলো এর ভিতর দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ সহজে চলাচল করতে পারে, কিন্তু দীর্ঘ তরঙ্গের দৈর্ঘ্য বিকিরণ করতে পারে না। এখন সূর্যের তাপমাত্রা বেশি হয়, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণের বায়ুমণ্ডলে পৃথিবী দ্বারা শোষিত হয়, ফলে পৃথিবী উত্তপ্ত হয়। পুনরায় পৃথিবী যখন পুনরায় তাপ বিকিরণ করে তখন তাপমাত্রা কম থাকে, নিশ্চিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়, ফলে কার্বন ডাই অক্সাইড কর্তৃক সেটা বাধাপ্রাপ্ত হয়। একই রকম কার্বন ডাই অক্সাইড এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাধা প্রদান করে, ফলে গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হয়। পৃথিবীতে ওই কাছের ঘরের মতো কাজ করতেছে, গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হয় এবং পৃথিবীর তাপমাত্রা খুব সামান্য হলেও বৃদ্ধি পায়। এই ক্রিয়া ক্রমাগত অব্যাহত রয়েছে এবং পৃথিবীর দীর্ঘমেয়াদী উষ্ণায়ন চলছে।
এই উষ্ণায়নের তত্ত্ব, এটাকে উষ্ণায়নের তত্ত্ব হিসাবে অভিহিত করা হয়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ, মানে কি ইফেক্টটা করতেছে, মেরু অঞ্চলের বরফ জমাট বাঁধা বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে, যা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি করবে। এতে বাংলাদেশের মতো অনেক দেশের বিরাট উপকূল অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর এই উষ্ণায়ন বন্ধ না হলে বাংলাদেশের অনেক ক্ষতির সম্মুখীন হবে। এরপরে খেয়াল করো গ্রিন হাউসের প্রক্রিয়া সমূহ কি কি, কি ঘটনা পৃথিবীতে কি ঘটনা ঘটতেছে গ্রিন হাউসের ফলে। তার ঘটনার মধ্যে কি সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রথমত হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর ক্ষতি হচ্ছে। মানে কি আমাদের দেখেন, আমরা জানি এই পৃথিবীর ভূমি বায়ুমণ্ডলের স্তরটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সর্বোপরের স্তরটাকে ওজোন স্তর বলা হয়। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে এই ওজোনটা ভেঙে দিচ্ছে। আর ওজোন স্তর আমাদের যে সূর্য থেকে পৃথিবীতে যে আল্ট্রাভায়োলেট রে যেটা আসতেছে সেটা আসতে বাধা প্রদান করে থাকে। এই স্তরটা ভেঙে দেওয়ার ফলে সূর্য থেকে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসলে পরে মানবদেহের জন্য, প্রাণী জগতের জন্য একটা হুমকি স্বরূপ। প্রাণী জগতের মধ্যে ক্যান্সার হতে পারে, ক্যান্সারের মতো বড় বড় অসুখ হতে পারে। আর এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নিম্নভূমি নিমজ্জিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীর ক্রমাগত এন্ট্রপির দিকে এগোচ্ছে, ফলে শক্তির তাপমাত্রা হ্রাস পাচ্ছে। বিভিন্ন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে চলে আসতেছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যা মহাজাগতিক রশ্মি এটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ গ্রিন হাউস ক্রিয়া বৈশ্বিক উন্নয়নের তথ্য সমর্থন করে, যার ফলে তার ফলাফল খুবই বিরূপ হবে। এরপরে খেয়াল করো এই চ্যাপ্টার থেকে আমরা এতক্ষণ আমরা যা দেখলাম তার উপর ভিত্তি করে ম্যাথমেটিক্যাল কতগুলো প্রবলেম এটা দেখি আমরা। প্রথমত উদাহরণে এক খেয়াল করো, 5 × 10⁻⁵ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি কৃষ্ণকায়া 2000 কেলভিন তাপমাত্রায় 25 সেকেন্ডে কতটা শক্তি বিকিরণ করবে তার পরিমাণটা আমরা বের করব। এখন আমাদের দেওয়া আছে কি কি, ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে ক্ষেত্রফল A = 5 × 10⁻⁵ মিটার স্কোয়ার দেওয়া আছে। তাপমাত্রা T = দেওয়া আছে 2000 কেলভিন। আর স্টেফান ধ্রুবক সিগমার মান দেওয়া আছে 5.7 × 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন / 4। আর এখানে তাপ বিকিরণ ক্ষমতা কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা জানি E = A সিগমা T⁴। এখন এর মান দেওয়া আছে, এটা সিগমার মান দেওয়া আছে, এর মান 5 × 10⁻⁵, আর সিগমার মান দেওয়া আছে 5.7 × 10⁻⁸। আর টির মান দেওয়া আছে 2000 কেলভিন। এই মানটা বসায় দিয়ে ক্যালকুলেশন করলে 45.6 ওয়াট পাওয়া যাবে। এটাই হলো আমাদের এখান থেকে প্রতি সেকেন্ডে 45.6 ওয়াট হারে তাপ বিকিরণ করবে এই বস্তুটি। এরপর আরেকটা অঙ্ক খেয়াল করো, একটি কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 3 × 10⁻⁸ মিটার স্কোয়ার এবং তাপমাত্রা দেওয়া আছে 1000 কেলভিন। বস্তুটি কি হারে তাপ বিকিরণ করে এটা আমাদের বের করতে হবে। আর কত তাপমাত্রা এটি 3 গুণ শক্তি বিকিরণ করবে, তাপমাত্রা বাড়লে পরে কি হবে সেটা এখানে। এখানে বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের, এ দেওয়া আছে কত 3 × 10⁻⁸ মিটার স্কোয়ার দেওয়া আছে। তাপমাত্রা টির মান দেওয়া আছে 1000 কেলভিন। স্টেফানের ধ্রুবক দেওয়া আছে 5.67 × 10⁻⁸। আর তাপ বিকিরণের হার বের করতে হবে। হার বের করার পর আমাদের আবার 3 গুণ কি তাপ শক্তি বিকিরণ করলে কত তাপমাত্রা হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা প্রথমত খেয়াল করি E = A সিগমা, তো আগের মতো অঙ্ক A সিগমা T⁴ মানগুলো বসাই দিয়ে আমরা E1 এর মানটা বের করেছি, সমান সমান 17.001 × 10⁻⁴ ওয়াট মিটার। আবার আমরা জানি E1/E = T⁴/T। যদি উত্তপ্ত বস্তু 3 গুণ হলে তাপমাত্রা T1 হয়, তাহলে সেই ক্ষেত্রে সমান সমান কত সেটা আমরা পাইলাম। এখন E1/E = 3 গুণ যেহেতু বলছে, আর T1⁴ এর মানটা বের করব। আর T⁴ এর মানটা আমাদের দেওয়া আছে কত 1000 কেলভিন দেওয়া আছে। এটাকে যদি আমরা 3 ধরি, এখানে T1⁴ এর মানটা বের করছি, কত পাওয়া গেছে 1.316 × 10⁻³ কেলভিন, অর্থাৎ 1316 কেলভিন তাপমাত্রা। 1000 কেলভিন থেকে তাপমাত্রা 1316 কেলভিন হলে পরেই বস্তুটা 3 গুণ তাপ শক্তি বিকিরণ করবে। এরকম ভাবে আরেকটা অঙ্ক খেয়াল করে দেখো, দেখি কৃষ্ণ বস্তু তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছে। কৃষ্ণ বস্তু হতে সর্বোচ্চ বিকিরণ তাপ শক্তি তরঙ্গ দৈর্ঘ্য কত।
এটা দেওয়া আছে। এখানে তাপমাত্রাটা আমাদের কি দেওয়া আছে, সেলসিয়াসে দেওয়া আছে, এটা কেলভিনে নিতে হবে। কেলভিনে নিলে কি করতে হবে, 273 যোগ করতে হবে, যোগ করলে পরে আমরা এটা পাবো। আমরা জানি বিকিরণের ক্ষেত্রে ভিনের সূত্র অনুসারে ল্যামডা এম টি ইকুয়াল টু ধ্রুবক, ল্যামডা এম ইকুয়াল ধ্রুবক বাই টি। ধ্রুবকের মানটা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, দুটাকে বসালে এটা পাওয়া যাবে। একইভাবে গ্রিন হাউসের ক্ষেত্রে আরেকটা অঙ্ক আছে, এটাও একই রকম অঙ্ক, ভিনের সূত্র অনুসারে, সেটা দেখে নিয়ে বা ধ্রুবকটা বের করতে বলা হয়েছে। আর সাথে সাথে বাড়ির কিছু কাজ আমরা দিয়ে দিয়েছি। এটি গোলাকার বস্তুর কৃষ্ণ বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে, মানে খেয়াল করো 0.02 মিটার, একটি 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, বস্তুটি 20 মিনিটে এত জুল তাপ শক্তি বিকিরণ করলে বিকিরণ ক্ষমতা নির্ণয় করতে বলছে, দেওয়া আছে সিগমা মান দেওয়া আছে। এখানে গোলাকার বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে এত, আর দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, 4 পাই r² হবে, এটা বসাই দিতে হবে, ডিভাইড করতে হবে। আর বস্তুটি 20 মিনিটে এত জুল তাপ বিকিরণ করে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু করে, 1 মিনিটে কত করে, 1 সেকেন্ডে কত করে, সেটা আমাদের বের করতে হবে। বের করে নিয়ে আমাদের মানটা বসালে পরে হয়ে যাবে ই ইকুয়াল টু a সিগমা ল্যামডা টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 সেটা হবে। এর মানটা বের করতে হবে, তাহলে এই মানগুলো বসাই দিলে পরে হয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা অঙ্ক আছে এরকম ভাবে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বস্তু, এত তাপমাত্রা বস্তু দ্বারা পরিবেশিত অবস্থায় আছে, দ্যাট মিনস ই ইকুয়াল টু এ সিগমা টি1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4, এই সূত্র অনুসারে এটা করতে হবে। ঠিক আছে, এখানে তাপমাত্রাকে অবশ্যই কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। আর একইভাবে আর একটা কৃষ্ণ ভিনের সূত্র অনুসারে অঙ্ক আছে, সেটা দেখবা। আজকে মোটামুটি এ পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর পরবর্তী ক্লাসের বিষয় হলো আমাদের আর্দ্রতা, 4 নম্বর চ্যাপ্টার আমরা পড়াবো। আর তোমরা যদি পরবর্তীতে এই ক্লাসটা পরে দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bt তে ভিজিট করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি।